নমস্কার বন্ধুরা, আজ তোমরা দেখতে চলেছ আমাদের দেওঘর ট্রিপের দ্বিতীয় পার্ট। আজকের ব্লগটা শুধুমাত্র একটা সাধারণ ভিডিও নয়, এটা একটা অভিজ্ঞতা যেটা আমরা শুধু দেখিনি, মন দিয়ে অনুভব করেছি। এই দিনটার সাথে জড়িয়ে আছে কিছু শক্তপোক্ত স্মৃতি, যেগুলো আজও ভাবলে মনটা একটু থমকে যায়। আছে কিছু ভয়ানক মুহূর্ত, আর কিছু একেবারে অপ্রত্যাশিত পরিস্থিতি, যার জন্য আমরা মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, আজকের দিনটা ছিল দেওঘর যাত্রার দ্বিতীয় দিন, যেখানে আনন্দের পাশাপাশি ভয়, দুশ্চিন্তা আর অসহায়তাও এসে ধরা দিয়েছিল। ঠিক এই কারণেই ভ্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। হয়তো কোথাও আমার অনুভূতির সাথে তোমাদের মনের কথাও মিলিয়ে যেতে পারে। তাই চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্লগ। আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম রুদ্রর শরীরটা খুব খারাপ ছিল। সেই রাতটা সত্যি বলতে আমাদের কারোরই ঠিকঠাক ঘুম হয়নি, কিন্তু একটানা ঘুম দেওয়ার পরে রুদ্র যখন শরীরটা ভালো হলো, তখন আমরা ডিসাইড করলাম আজকের দিনটা নষ্ট না করে ঘুরতে যাওয়ার কথা। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল অনুকূল ঠাকুরের মন্দির। দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেই অনুকূল ঠাকুরের মন্দিরেই সেরে নিলাম। খুব সাধারণ, খুব শান্ত, কিন্তু মনটা ভরে গিয়েছিল। খোলা মাঠে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। শীতের দুপুরের হালকা রোদ্দুরটা মনে হচ্ছিল যেন আলতো করে আমাদের ক্লান্তিটুকু মুছে দিচ্ছে। সেই মুহূর্তে না ছিল তাড়া, না ছিল কোনো চিন্তা, শুধু একটু শান্তি। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর মনটা হালকা করে তারপর চললাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলো শোনা পাপা, চলো। এও যাবে না, হ্যাঁ আমরা চলে যাই। একদম হেভি, একদম হেভি আসছে। কিছু নেওয়া যাক, দুজনের ঘাড়ে হাত দাও দিয়ে তোলো। হবে না আমার। এরপর আমরা রওনা হলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন তপোবনের উদ্দেশ্যে। তপোবন নামটা এর আগেই অনেকবার শুনেছিলাম। এটা শুধু কোনো ঘোরার জায়গা নয়, এটা তপস্যা, ইতিহাস আর বিশ্বাসে মোড়া এক পবিত্র ভূমি। কথিত আছে ঋষি বাল্মীকি, বালানন্দ ব্রহ্মচারীর মতন অনেক সাধু সন্ত এখানে এসে তপস্যা করেছিলেন। এমনকি জনশ্রুতি অনুযায়ী রাবণও নাকি এখানে বসে শিবের তপস্যা করেছিলেন। এই তপবনের সঙ্গেই দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামের ইতিহাস জড়িয়ে আছে। এখানকার পাহাড়, খোলা আকাশ আর চারপাশের নিস্তব্ধতা মনটাকে এক অদ্ভুত শান্তি দিয়ে যায়। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা আলাদা জগতে এসে পড়েছি। দেওঘর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে হলেও তপবন যেন এক অন্য অনুভূতি, আধ্যাত্মিকতা আর প্রকৃতির এক সুন্দর মিলনস্থল। এই স্থানের সাথে জড়িয়ে আছে বিভিন্ন কিংবদন্তি আর পৌরাণিক কাহিনী। শোনা যায় রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকি এখানে এসেই তপস্যা করেছিলেন।
আবার লোককথা অনুযায়ী লঙ্কার রাজা রাবণও নাকি এখানেই শিবের বর পাওয়ার জন্য তপস্যায় বসেছিলেন, কিন্তু হনুমানজি এসে তার তপস্যা ভেঙে দেওয়ায় রাবণ তার উদ্দেশ্যে সফল হতে পারেননি। অনেকেই এখানে আসেন তপোনাথ মহাদেবের মন্দির দর্শন করার জন্য, আবার কেউ আসেন সেই জায়গাটি দেখতে যেখানে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী সিদ্ধি লাভ করেছিলেন বলে লোকের বিশ্বাস। কিন্তু আমাদের আকর্ষণটা ছিল একটু অন্য জায়গায়। আমরা বেশি আগ্রহী ছিলাম এই পাথুরে পাহাড় বেয়ে নিচে নামার পথটার জন্য। পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে, কিন্তু যদি শুধুমাত্র মন্দির দর্শনই উদ্দেশ্য হয় তাহলে সে পথেই ওঠানামা করা যায়, কিন্তু আসল রোমাঞ্চ হলো সেই দুর্গম পাথুরে নামার পথটাই। সত্যি বলতে কি, এখানে নামার আগে একজন গাইড নেওয়াই বুদ্ধিমানের কাজ ছিল, কারণ সিঁড়ি ছাড়া নিচের পথটা খুঁজে পাওয়াই খুব কঠিন। কিন্তু না জানার কারণে আমরা কোনো গাইড নেইনি, ফলে যা হওয়ার তাই হলো। নিজেদের চেষ্টাতেই অত্যন্ত কঠিন এবং কষ্টকরভাবে আমাদের নিচে নামতে হয়েছে। এই পাহাড়ে রয়েছে একটা বিশাল পাথর। পৌরাণিক কাহিনী অনুযায়ী হনুমানজি যখন রাবণের ধ্যান ভাঙতে আসেন তখনই নাকি এই পাথরটি ফেটে যায়। ফাটলের ভেতরের দেওয়ালে হনুমানজির অবয়ব দেখা যায় বলে মানুষের বিশ্বাস। ফাটলটি এতটাই সরু যে মানুষের পক্ষে সেখান থেকে কিছু খোদাই করা অসম্ভব। এই কারণেই জায়গাটি হনুমান মন্দির হিসেবে পূজিত হয়। শুনেছিলাম হনুমানজির আরেক নাম সংকটমোচন। এই পাহাড়ে উঠে সত্যিই বুঝলাম কেন তাকে এই নামে ডাকা হয়। এতটাই সংকটে ভরা পথ যে হনুমানজির আশীর্বাদ ছাড়া এই দুর্গম রাস্তা পার হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। একটা সময়ের পর বুঝলাম আর পেছনে ফিরে আসার রাস্তা নেই। সেই মুহূর্তটা যেন জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমরা জীবনে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি আর পরে বুঝি আর ফিরে যাওয়ার রাস্তা নেই। যতই কষ্ট হোক না কেন, যতই ভয়ানকই হোক না কেন সামনের পথ, আমাদের সামনেই এগিয়ে যেতে হয়। এই উপলব্ধিটা করেছি এই পাহাড়ে ওঠার পর। আরও গভীরভাবে বুঝতে পারলাম ব্যাপারটা। সামনে ভয়ঙ্কর রাস্তা, পেছনে ফেরারও কোনো উপায় নেই, ঠিক যেন জীবনের একটা কঠিন সত্য। আর এই সেই জায়গাটা যেখানে আমরা পৌঁছানোর পর, যেখান থেকে বাইরে বেরোনোর পর আমরা বুঝতে পেরেছি আর পেছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা বুঝতেই পারিনি যে নিচে নামার পথটা এতটা কঠিন হবে। একটা আক্ষেপ রয়ে গেছে যে আমি পুরো পথটার ছবি তুলতে পারিনি, কারণ একটা টাইমের পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এতটাই কঠিন পথ যে আমার মনে হতে শুরু করেছিল একটা সময়ের পর যে আমি কিভাবে নিচে নামবো, আমি সুস্থভাবে নিচে নেমে পৌঁছতে পারবো কিনা, আমি আমার ফ্যামিলির সাথে আবার দেখা করতে পারবো কিনা। তো এই কারণে আমি ভয়ে অনেক ছবি তুলতে পারিনি। তো যাই হোক, অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। এরপর আমরা তপোবন থেকে আর ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম না। এতটা জার্নির পর যদি রুদ্র শরীর আবার খারাপ হয়ে যায়, সেই চিন্তাটাই আমাদের থামিয়ে দিল। তার ওপর তপোবনে যে পরিমাণ ধকল গেছে, সত্যি বলতে কি এরপর আর ত্রিকুট পাহাড়ে যাওয়ার ক্ষমতা আর সাহস কোনোটাই ছিল না আমাদের মধ্যে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ফিরে আসার। ফেরার পথে দুটো সুন্দর মন্দির দর্শন করলাম। চলো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমটি ছিল শিব এবং কৃষ্ণের মন্দির। মন্দিরে ঢোকার মুখেই সুন্দর এক বিশাল আকার মহাদেব আর শ্রীকৃষ্ণের দুটি অবয়ব দাঁড়িয়েছিল। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা বেশ শান্ত হয়ে গেল। আগের যে ভয়গুলো পেয়েছিলাম সেগুলো অনেকটাই চেপে গিয়েছে।
কান্দে ওই দেখো। এরপর গেলাম আরেকটি কৃষ্ণ মন্দিরে। মন্দিরটি ছিল অসম্ভব সুন্দর, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ থাকায় তোমাদের ভেতরের সৌন্দর্যটি আমি দেখাতে পারলাম না। হেভি। এখানেই ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। সবাই নিজেদের মতো আমরা আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম। হঠাৎ একটা সজোরে শব্দ হলো। তাকিয়ে দেখি আমার আরাধ্যা পড়ে গেছে আর ওর সামনের দুটো দাঁত ভেঙে গেছে। সেই মুহূর্তটা সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সবাই। তবে ঈশ্বরের আশীর্বাদে কোনো বড় ক্ষতি হয়নি। সেই জন্য আমি ঈশ্বরের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত এইসব চক্করে আমি মন্দিরটা ভালো করে দর্শনই করতে পারলাম না। মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে শুনেছি, কৃষ্ণ ঠাকুর রয়েছে, অনেক গোপালের ছোট ছোট মূর্তি রয়েছে, কিন্তু আসলে আমি চাক্ষুষ দেখতেই পারলাম না কি কি ঠাকুর ওখানে রয়েছে। ওই ঘটনা ঘটার পরেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও এবারের শীতে তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে।